বর্ষা মৌসুম সমাগত। এই মৌসুমে এডিস মশার উৎপাত যেমন বেড়ে যায়, ঠিক তেমনি ডেঙ্গুর উপদ্রবও বাড়ে। মশার উৎপাতে কতটা বিপর্যস্ত জনজীবন আর ডেঙ্গু মোকাবেলায় কী বা করণীয়, এসব বিষয় নিয়ে সাজিয়েছে জানাতে চাই অনুষ্ঠানের আজকের পর্ব। গুলশান আর ধানমন্ডি এলাকায় মশা মারবা আর বস্তিবাসীদের ওখানে মশা মারবা না, তো ওই মশা কি সিল মারা আছে যেটা ধানমন্ডিতে যে কামড়াবে না? কুইক রেসপন্স টিমের জন্য একটি ফোন নম্বর হচ্ছে 0960222233। আমরা যারা শিক্ষিত লোক তারা জানবে হটলাইন নাম্বারটা কোনটা, আমরা যারা কম লেখাপড়া জানি আমরা কি জানবো হটলাইনটা কোনটা? সাড়ে 400 থেকে 500 বছর আগে এডিস মশা প্রথম পাওয়া যায় পশ্চিম আফ্রিকায়, পরে নানাভাবে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে, এসেছে বাংলাদেশেও। এই ভূখণ্ডে এডিস মশা আসে ব্রিটিশ আমলে। এডিস মশা জন্মাতে দরকার যে তাপমাত্রা তা সারা বছরই থাকে বাংলাদেশে, তবে বর্ষা মৌসুমে এর ব্যাপকতা বেড়ে যায়। এ কারণে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস এডিসের পিক মৌসুম বলা হয়। যখন বৃষ্টি হয় তখন সারা দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে ছোটোখাটো পাত্র পড়ে থাকে, সেই পাত্রগুলোতে পানি জমা হয় এবং পানি যত জমা হয়, পাত্র যত বেশি হয়, এডিস মশার ঘনত্ব তত বাড়তে থাকে। তবে সারা বছরই বাংলাদেশে এডিস মশা আমরা পেয়ে থাকি। বাসাবাড়িতে এডিস মশা বেশি পাওয়া যায়, অব্যবহৃত টয়লেট এবং সানশেডেও জন্মায় এই মশা। প্রতিদিন না হলেও প্রতি 2 দিন বা 3 দিন পর পর প্রত্যেকটি কমোটের ফ্লাশ টানতে হবে, যাতে যদি আমি এই কাজ না করি, আমি সারা বাড়িতে মশার ওষুধ দিতেছি, নিয়মিত আরোসল দিতেছি, কিন্তু আমার ওইখানেই মশা তৈরি হচ্ছে। পুরানো অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের সানশেড এরকম মোটা করা, অর্থাৎ ভিতরের দিকে গর্ত, ছোট্ট 2টি পাইপ দেওয়া ছিল, সেগুলিতে পলিথিন পরে পুরো বন্ধ হয়ে গেছে। ওই সানশেড ভাঙার ব্যবস্থা করতে হবে, অথবা সানশেডের পাইপের জায়গায় কেটে দিতে হবে, যাতে কোনো কিছু আটকানোরই সুযোগ না থাকে। মানুষের বাসায় কিন্তু আমরা এডিস মশা সবচেয়ে বেশি পাই। এই বাসাটায় আমার বাড়ি, আমার আঙিনা, যদি আমি নিশ্চিত করতে পারি যে এই আঙিনাতে এমন কোনো পাত্র রাখবো না যেই পাত্রতে পানি জমা হতে পারে। এডিস মশা প্রজননের জন্য কমপক্ষে 10 দিন সময়, 7 থেকে 10 দিন সময় প্রয়োজন পড়ে। এখন 7 দিনের মধ্যেই যদি আপনি পানিটাকে ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু ওটি আর উড়ন্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা নগরবাসীকে সতর্ক হবার কথা বলছেন, সেসব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাদের কি অবস্থা, এ নিয়ে প্রশ্ন উঠেছে। লক্ষ লক্ষ মশা ওইখানে জন্মাচ্ছে, কিন্তু কেউ জানে না ছাদে তালা দেওয়া। এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। ছাদ পরিষ্কার করার জন্য সরকারি কোনো অফিসে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নাই। টেবিল মোছার জন্য দেওয়া আছে, টয়লেট ক্লিনিংয়ের জন্য দেওয়া আছে, ফ্লোর ক্লিনিংয়ের জন্য দেওয়া। মাঝে মাঝে যখন মনে হয় তখন একজন লেবারকে হায়ার করা হয়, বা ওইখানে যারা আছে তাদেরকে এক্সট্রা পেমেন্টে ছাদ পরিষ্কার করা হয়। তাহলে মশা ম্যানুফ্যাকচারের প্রথম ধাক্কাই তুমি পাবা সরকারের বিভিন্ন কেন্দ্রে। তাহলে এই জায়গার ব্যাপারে যদি ওনারা সজাগ না হয়, তাহলে আমাকে আমার বাড়ির পানির টব, ফুলের টব, এগুলি বলার আগে তো এই কাজটি ওনাদেরকে করতে হবে। নগরায়নের ফলে একের পর এক ভবন গড়ে উঠছে। এসব নির্মাণাধীন ভবন 40% ডেঙ্গু সংক্রমণের জন্য দায়ী। ঢাকা দক্ষিণ সিটির মেয়র মনে করছেন, নির্মাণাধীন ভবন তাদের মশক নিধন কার্যক্রমকে ব্যাহত করছে। এখন রিহ্যাব যদি একটু সতর্ক অবস্থান নেয়, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নোটিশ প্রদান করে যে কোনোভাবেই সেখানে যেন এডিস মশার প্রজনন স্থল তৈরি না হয়। যেমন বেসমেন্টে কিউরিং করার পানিগুলো জমা হয়, সেখানে আমরা প্রচুর এডিস মশা পাই। ড্রামে বালতিতে যে আমরা সারা বছর যে এডিস মশাটি পাই, সেটি হচ্ছে ওয়াসার পানির স্বল্পতার কারণে। ওয়াসার পানির যদি স্বল্পতা না থাকে, তাহলে কিন্তু এই পানি জমায় রাখার প্রয়োজন পড়বে না এবং ওখানে এডিস মশা হবে না। বেসমেন্ট হচ্ছে মশার হেডকোয়ার্টার, তাহলে এই মশা মারা ব্যবস্থা করতে হবে, যে ডেভেলপার তাকে করতে হবে। আন্ডারগ্রাউন্ডে যে পানিটি জমে, কিছুই না, 1 বোতল কেরোসিন ঢেলে দিলে পারি, ওইখানে আর মশা জন্মাতে পারে না।
ডেঙ্গুবাহী এডিস মশার কামড়ে আসা জ্বর 60-এর দশকে ঢাকা ফিভার হিসেবে বলা হতো। 2000 সালেই দেশে প্রথম ব্যাপক হারে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এরপর প্রতি বছর কম বেশি ডেঙ্গু হয়। 2019 সালে ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। 1,01,300 মতো মানুষ সরকারি হিসেব মতো আক্রান্ত হয়েছিল এবং 179 জন মারা গিয়েছিল 2019-এ। বেসরকারি হিসাব আরও অনেক বেশি বলে ধারণা করা হয়, যেটি 2021-এ প্রায় 27,000 মতো আক্রান্ত হয়েছে, 20 একটু কমে এসেছিল। আগে বলা হতো এডিস মশা কেবল সকাল এবং বিকেলেই ফুল ফোটায়। গবেষণায় তা ভুল প্রমাণিত হয়েছে। এই মশার চরিত্র বদল, দিন রাত যে কোনো সময়ে কামড়াতে পারে। ঢাকা শহরে লাইট পলিউশন হয়ে গেছে, কারণ ঢাকা শহরে এত মাত্রায় লাইট ব্যবহার হয় এখন রাতের বেলা, সেই লাইটে এডিস মশা ভুল করে মনে করে কি এটি দিন, এই জন্য এডিস মশা রাতেও কামড়ায়। এডিস মশা নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক। কিভাবে তা চেনা যায় আর এডিসের কামড়ে করণীয়ই বাকি? আরেকটি মশার গায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, সেই মশাটি হচ্ছে আর্মিজেরিস। সেই মশাটি একটু বড়, এডিস মশাটি একটু ছোট। আর্মিজেরিসের পেটে ডোরাকাটা দাগ থাকে, পায়ে থাকে না। এডিস মশার পায়ে এবং পেটে দুই জায়গায় ডোরাকাটা সাদা কালো দাগ থাকে। আসলে কিন্তু সব এডিস মশা ইনফেক্টেড এডিস মশা না। যে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরকে এডিস মশা কামড়াচ্ছে, কিন্তু এই এডিস মশাটি ইনফেক্টেড এডিস মশা নাও হতে পারে। তাই আমরা একটি এডিস মশা কামড়ালেই আমরা খুব আতঙ্কিত হয়ে যাব, ব্যাপারটি এরকম নয়। এডিস মশা যখন কামড়াবে, আমরা নাগরিক হিসাবে যদি আমার বাচ্চা হয়, আমি যদি খুব টেনশন করি, তাহলে আমি একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে অল্প একটু লবণ ওই কামড়ানোর স্থানে দিয়ে একটু সামান্য পানি হাতে দিয়ে আমরা একটু ঘষে দিতে পারি। কারণ লবণ আমাদের ভাইরাসকে কিল করে। যদি ভাইরাসটা কাছাকাছি জায়গায় থাকে তাহলে সেটি মারা যেতে পারে। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 4টি মাসে আমাদের জ্বর আসে, এবং এই জ্বরটি যদি 103 ডিগ্রি হয় তাহলে, এবং আমাদের গালটা যদি লাল হয়ে যায়, আমরা যদি দেখি আমাদের গাল লাল হয়ে গেছে, আমাদের গায়ে ঘামাচির মতো র্যাশ হয়েছে, তাহলে দেরি না করে সাথে সাথে ডেঙ্গুর যে টেস্ট, হাসপাতালে গিয়ে ডেঙ্গু টেস্ট করাতে হবে। ডেঙ্গু টেস্ট NS1 খুবই একটি ছোট্ট পরীক্ষা। ছোট্ট পরীক্ষার মাধ্যমে খুব সহজেই জানা যায় আমি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছি কিনা। প্রাক বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণ সিটির 7টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর পরপরই 10 মে থেকে 3 দিনের চিরুনি অভিযান চালায় দক্ষিণ সিটি। এডিস মশা নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের অংশীজনদের সাথে 16 মে এক মতবিনিময় সভার আয়োজন করে, যেখানে এডিস নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতাগুলোও উঠে আসে খোলামেলা আলোচনায়। জাস্ট আমাদেরকে রেড জোন করে দেয়, আমরা কিন্তু জানতে পারি না যে এই যাচাই বাছাইটা কিভাবে হয়েছে, কখন হয়েছিল। তারপর আমরা জানতে পারি যে এটা 28শে মার্চ হয়েছে, বাট রিপোর্টটা পেয়েছি আমরা 1 মাস পরে। তো যদি এইটাই হয়ে থাকে তাহলে তো 3 দিন পর পর যদি ডেঙ্গু ওষুধ ডিম পারতে থাকে, তাহলে 30 দিনে তো 30 লক্ষ ডিম পেরে ফেলেছে। সো ইনস্ট্যান্টলি যদি আমরা সাথে সাথেই এই নিউজটা পাই, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। সকালে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে, এগুলো আমাদের আরও কিছু বাড়িয়ে দেওয়া এবং প্রকার বাড়িয়ে দিলে আমাদের জন্য ভালো হবে। কারণ এগুলো আমার এখন যদিও রেড সিগন্যালে পড়ি নাই, কিন্তু যদি পড়ে যায় তার আগেই যদি মেয়র সাহেব যদি এগুলি ডাবল করে দেন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর এসে থাকছে ডেঙ্গু মোকাবেলায় কী প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দর্শক, আরেকবার স্বাগত জানাতে চাই অনুষ্ঠানে। এবারে জানবো ঢাকার 2 মেয়রের প্রস্তুতির কথা। সোমবারের মতো বিনিময় সভায় আবাসন সংগঠন রিহ্যাব, ওয়াসা, রাজুকের মতো বিভিন্ন সেবা সংস্থা সরকারি প্রতিষ্ঠানের এডিস নিয়ন্ত্রণে উদাসীনতা নিয়ে সতর্ক করেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা যদি 100% নির্মূল করতে চাই, তাহলে সকল অংশীজন, সকল সংস্থা, সরকারি সংস্থা, যাদের আবাসন রয়েছে,
যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, রিহ্যাব সহ, রাজুক সহ সকলকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। ওপেন ড্রেন কিন্তু এখন স্ল্যাব দিয়ে বন্ধ করা হয়েছে, ফুটপাতের সাথে করে দেওয়া হয়েছে যাতে মানুষ না পড়ে যায়। তাহলে এই ড্রেনের ভিতরে মশার ওষুধ নিয়মিত দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা ফগার মেশিন হতে পারে, সেটা লিকুইড হতে পারে। তাহলে এইটার ব্যাপারেও কোন ড্রেনে তুমি কখন মশার ওষুধ দিয়েছো, কখন দেও নাই, একটি বাদ পড়া মানেই হলো তুমি 10টা জায়গায় মশার ওষুধ দিয়ে মশা মুক্ত করলা, ওই একটি 7 দিনের ভিতরে তোমাকে ওই 10টি মশা মারার কাজকে সম্পূর্ণ ব্যর্থ করে দেবে। মশা দমনে 2 সিটির পক্ষ থেকে কীটনাশক স্প্রে করা হয়। এই কীটনাশকের কার্যকারিতা নিয়েও বিস্তর অভিযোগ। যে ফগিং মেশিনটা ব্যবহার করো সেই ফগিং মেশিনটা আসলে পারফেক্ট আছে কিনা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, যে ফগার মেশিনটা চালাচ্ছে যে স্প্রেম্যান, সেই স্প্রেম্যান সঠিক গতিবেগে হেঁটে গেল কিনা। সে যদি একটু জোরে হেঁটে যায় তাহলে স্প্রে কম হবে, সে যদি আস্তে হেঁটে যায় স্প্রেটা বেশি হবে। আবার এখানে বাতাসের একটি বেগ আছে, বাতাসের বেগটা কেমন আছে। বাতাসের বেগ যদি বেশি থাকে তাহলে স্প্রে করার সাথে সাথে বাতাস বাড়ি দিয়ে এটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এই মশাটিকে মারার আগেই ওই ওষুধটির কার্যকারিতা নষ্ট করার জন্য পরিবেশে অনেকগুলো ফ্যাক্টর বিদ্যমান, যেটি ল্যাবরেটরিতে নাই। শুধু তাই নয়, মশা তাড়াতে রাস্তাঘাটে যে ধোঁয়া দেওয়া হয় এই পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ফগার মেশিন যারা ব্যবহার করে রাস্তার 2 পাশে ফগার মেশিন দিতে থাকে, তার মানে রাস্তার ড্রেনে যেসব মশা টশা ছিল তাদেরকে ডেকে বলে, এ বাবা তোরা এখন পাশের বাড়িগুলিতে ঢোক, যা তোরা এখন পাশের বাড়িতে ঢোক। এইটা কি পদ্ধতি? ঢাকা নগরীর প্রধান সমস্যাই এখন মশা, আর তাই দায়িত্বের 2 বছর শেষে 3য় বছরের শুরুতেই উত্তরের মেয়র আতিকুল ইসলামের প্রথম মিশন মশার বিরুদ্ধে। ডেঙ্গু নিধনে নগরবাসীকে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে কিন্তু আজকে যে বড় একটা আমাদের থ্রেটনিং ছিল, সেই থ্রেটনিং থেকে কিন্তু আমরা নগরবাসীকে কিন্তু আমরা অবশ্যই একটা মেসেজ দিতে পেরেছি যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, জমা পানি রাখবেন না। আপনারা জানেন যে আমরা 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি আমরা পরিষ্কার। এটি এখন কিন্তু অনেকটা প্রত্যেকের মাথায় কিন্তু ঢুকে গিয়েছে। এই যে একটা স্লোগান প্রত্যেকের মাথায় ঢোকানো নগরবাসীর, এটি কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। ডেঙ্গু নিয়ে কতটা সতর্ক নগরবাসী? আমরা বাসায় কিছু গাছপালা লাগাই, আমার মায়ের শখ। সেক্ষেত্রে দেখা যায় সবসময় আমার মাকে সচেতন করি যে কোনো ধরনের যেন পানি না জমে, যেখানে এডিস মশাটা অনেক বেশি জন্ম নেয় এবং আমাদের আক্রান্ত করে। তারা যদি আমাদের কাছে আগাই আসে, সবার বাসায় বাসায় আগাই আসে, যেন আপনারা যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন আপনাদেরকে আমরা হেল্প করি, ওষুধ লাগে যেটা লাগে এটা দেওয়ার জন্য আমরা হেল্প করি, এটা যদি সবার কাছে আগাই আসে তখন কিন্তু এটা দমন করা সম্ভব। ডেঙ্গু মশার ওষুধ তো দিতে দেখি না, ওই মাঝে মাঝে ওই যে আছে না, ফগার আছে না, সেগুলো দিয়ে মাঝে মাঝে 2-1 বার, তাও 2-1 মাসে একবার, মানে কত দিনে চোখে পড়েও না এরকম। সরকারিভাবে এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া উচিত, বাসায় বাসায় এসে সবাইকে একটু সচেতন করা যে কীভাবে কী করব না করব। শখের বশে কিংবা প্রয়োজন, যে কারণেই হোক না কেন, নগরের জন্য এরকম ছাদ বাগান অপরিহার্য। অভিযান চলাকালে ছাদ বাগানে কখনো কখনো এডিস মশার লার্ভার অস্তিত্ব মেলে। ডেঙ্গু নিধনে এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ফুলের টবে কিন্তু কখনো পানি জমে না। ফুলের টবে আপনি পানি দিলে সেই পানিটি নিচে যে জলকান্দা থাকে সেই জলকান্দাতে জমা হওয়ার কথা। সেই জলকান্দাটা আপনি মিনিমাম 7 দিনের মধ্যে 1 দিন আপনি পরিষ্কার করবেন, যেন কোনোভাবেই ওখানে পানি জমা না হয়। ছাদ বাগানে যদি আপনি বালতি ব্যবহার করেন, সেই বালতিতে আপনি পানিটি জমিয়ে রাখবেন না। বালতিটির কাজ শেষ, আপনি বালতিটি উল্টো করে রাখুন, তাহলে আপনার ছাদ বাগানে মশা হওয়ার কোনো সুযোগ নেই। ডেঙ্গু মোকাবেলায় হটলাইন বা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে ঢাকার 2 সিটিতে। রেসপন্স টিম কিন্তু আমরা করেছি এবং কুইক রেসপন্স টিমের জন্য একটি ফোন নাম্বার হচ্ছে 0960222233। এখন হটলাইনের ব্যাপারে যারা শিক্ষিত লোক তারা জানবে হটলাইনের নাম্বারটা কোনটা, আমরা যারা কম লেখাপড়া জানি আমরা কি জানবো হটলাইনটা কোনটা। যেমন আমার ছেলে ডেঙ্গুতে হয় 40,000 টাকা হসপিটালে বিল দিয়ে আসতে হয়েছে, তো আমার মতো লোক যদি 40,000 টাকা হসপিটালে ডেঙ্গুর কারণে দিতে হয়, তাহলে আর সাধারণ আমার থেকে যারা আর গরিব তাদের অবস্থাটা কোথায়? ডেঙ্গু বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা বা মশার বংশ বিস্তারের জায়গা খুঁজে পাওয়া গেলে
কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকার 2 মেয়র। এই চিরুনি অভিযানের সময়ও এবং আমি যখন নিজে বের হব তারপরে যদি দেখি যে কোনো সংস্থা হোক, যে কোনো বাসা বাড়ি হোক, যেখানেই আমরা পাবো এই এডিস মশার লার্ভা, সেখানেই কিন্তু আমাদের মামলা, জেল, জরিমানা সব কিছু কিন্তু চলমান থাকবে। বলছি যে ডেঙ্গু কেবল ঢাকার নয়, দেশের 64 জেলার সমস্যা। গবেষকরা বলছেন 2 সিটির পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। তাহলে উপায়? ঢাকা শহরে কতগুলি ছিটমহল আছে, সেই ছিটমহলগুলি হলো ক্যান্টনমেন্ট, সেই ছিটমহলগুলি হলো সিভিল এভিয়েশনের এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, বিডিআর। এই জায়গাগুলিতে কারু ঢোকার ক্ষমতা নাই। এই যে 16 জনের এমপির এলাকার ভোটে নির্বাচিত মেয়র, তারও ঢোকার ক্ষমতা নেই। তাহলে এই জায়গার মশাগুলি কি এই ম্যাপ দেখে দেখে চলাফেরা করবে? তাহলে 2 মেয়র একতাবদ্ধ হলে এই যে ছিটমহলগুলির দেখভাল যারা করেন তাদেরকেও এদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইন্টারন্যাশনালি টেন্ডার করা হোক, ঢাকাকে মশামুক্ত করতে হবে, এবং যারা ওষুধ ম্যানুফ্যাকচার করে এই ধরনের কোনো কোম্পানিকে বলতে হবে যে তোমরা ঢাকা শহরকে এই জোনের থেকে আগামী 2 বছর বা 3 বছরের জন্য সম্পূর্ণ মশামুক্ত করবা। মশা নিয়ন্ত্রণের জন্য একটি অভিভাবক প্রতিষ্ঠান হওয়া দরকার, যেই প্রতিষ্ঠানের মধ্যে 3 ধরনের ল্যাবরেটরি থাকতে পারে। সেখানে অ্যান্টোমোলজিস্ট থাকবে, কীটনাশক নিয়ে গবেষণা করবে এরকম লোক থাকবে, বায়োকেমিস্ট থাকবে, এপিডেমোলজিস্ট থাকবে, এরকম একটি কয়েকটা ডিপার্টমেন্ট বা শাখা সহ একটি পূর্ণাঙ্গ আমরা সেন্টার যদি চালু করতে পারি, সেটা ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল সেল যদি আমরা করতে পারি, যেটি কিন্তু প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। তারাই সারা বছর ব্যাপী এই মশা নিয়ে গবেষণা করবে, মশাটা কিভাবে নিয়ন্ত্রণ হবে, কোন কীটনাশক দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে, সারা বছর তারাই সেটা প্রস্তাব করবে। এবং এই কীটনাশকগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এগুলো সেন্ট্রালি ক্রয় হবে, এবং সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, অথবা উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, যার প্রয়োজন পড়বে সে ডিমান্ড দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে নিবে, এবং সেন্ট্রালি বলে দেওয়া হবে কোন কীটনাশক কোন মাত্রায় কিভাবে ব্যবহৃত হবে, কোন মেশিনে ব্যবহৃত হবে। সকল স্টেক হোল্ডার বা অংশীজন একযোগে এগিয়ে না আসলে ডেঙ্গু নির্মূল কখনোই সম্ভব হবে না। জানতে চাই অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। সেই সঙ্গে আমি একে আজাদ বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইস্যু নিয়ে।